নমস্কার সবাইকে বাংলা আবারের পক্ষ থেকে। আজকে আমাদের বাংলা আবারের এই আসরে যাদেরকে আমরা পেয়েছি আমাদের মধ্যে আছেন কাঞ্চন ব্যানার্জি, আমাদের প্রেসিডেন্ট বাংলা আবারের হৈমন্তী ব্যানার্জি আছেন, আর আছেন প্রবীর ভট্টাচার্য বাংলা আবারের ভাইস প্রেসিডেন্ট। যার কথা দিয়ে আমরা শুরু করতে চলেছি আজকে বাংলার নারী মাতঙ্গিনী হাজরাকে নিয়ে। মাতঙ্গিনী হাজরা যিনি তমলুকে জন্মেছিলেন এবং যাকে আমরা গান্ধী বুড়ি বলে চিনি, তিনি গান্ধীজির একজন শিষ্যা ছিলেন, গান্ধীজির একজন ভক্ত ছিলেন এবং গান্ধীজির কে দেখেই তিনি অনুপ্রাণিত হয়েছিলেন এবং ভারতের এই স্বাধীনতা সংগ্রামে তার যে অবদান তা কিন্তু অনস্বীকার্য। বিদ্যুৎ বাহিনী, এই বিদ্যুৎ বাহিনী বলে ৫টা স্বেচ্ছাসেবক সংগঠনকে তিনি প্রতিনিধিত্ব করতেন এবং তিনি কিন্তু তাদেরকে চালনা করতেন। শুধু তাই নয়, ভারতের স্বাধীনতা আন্দোলনে তিনি কিসের সঙ্গে যুক্ত ছিলেন? তিনি চৌকিদারি খাজনা বন্ধ যে আন্দোলন হয়েছিল তার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, সমস্ত কিছুর সঙ্গে কিন্তু তিনি যুক্ত ছিলেন এবং একজন নেত্রী হিসেবে নেতৃত্ব দিয়েছিলেন সেই সময়। এবং যেটা সব থেকে ভালো লাগে এবং গায়ে কাঁটা দেয় শুনতে বা ভাবতে, যে তার ১৯৪২ সালের ২৯শে সেপ্টেম্বর, তখন যখন তার ৭০ বছর বয়স, তিনি ৬,০০০ মহিলাকে নিয়ে তমলুক পুলিশ স্টেশন ঘেরাও করতে গিয়েছিলেন এবং সেখানে ১৪৪ ধারা জারি হয় এবং তার উপরে তখন গুলি বৃষ্টি শুরু হয়। তিনি সবাইকে বারণ করেন, পুলিশকে বারণ করেন গুলি ছুড়ো না। তারা যখন কোনো কথা শুনছে না এবং গুলি চালিয়ে যাচ্ছে, তিনি তখন তার মেয়েদেরকে বললেন যে তোমরা এগিয়েও না, আমি একা যাব। তিনি এগিয়ে যান এবং পরপর বুলেট তার গায়ে লাগে। সেই অবস্থায় তিনি ওই যে তার দেশের যে ঝান্ডা, তার ওই তেরঙ্গা ঝান্ডাকে বুকে আঁকড়ে নিয়ে তিনি এগিয়ে যান এবং সেই গুলিতে তার সেখানেই প্রাণ যায়। তাই ৭২ বছর বয়সের এই মহিলা, তিনি কিভাবে এত শক্তি এবং এত দেশভক্তি নিয়ে তিনি দেশের জন্য কাজ করেছিলেন, এগুলো আজকে আমাদের কাছে শুধু অনুপ্রেরণা না, আমাদের গায়ে কাঁটা দেয় ভাবলে। যার আরেকজনের কথা, যার কথা না বললে নয়, আমি একসঙ্গেই বলছি, প্রীতিলতা ওয়াদেদার। প্রীতিলতা ওয়াদেদারের জন্ম কিন্তু এখানে নয়, তখন তৎকালীন মানে বাংলাদেশ যেটা ভারতেরই একটা অঙ্গ ছিল, অর্থাৎ অখণ্ড ভারতের মধ্যে ছিল, সেখানে তার জন্ম প্রীতিলতার। তার চট্টগ্রামে জন্ম। আর তার অনুপ্রেরণা, মানে কার অনুপ্রেরণা তিনি এই স্বাধীনতা সংগ্রামে যুক্ত হন? তিনি ছিলেন আর কেউ না, মাস্টারদা সূর্য সেন। মাস্টারদা সূর্য সেন তাকে শেখান কি করে বোম বাঁধতে হয়, কিভাবে তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো হয়। এমনকি তিনি যখন কলকাতায়, তখন বেশ কয়েকজনকে অ্যারেস্ট করে তাদেরকে, যেরকম আমি নামগুলো বলছি, রামকৃষ্ণ বিশ্বাস, কালীপদ চক্রবর্তী, এদেরকে তখন তাদের ট্রায়াল চলছে আলিপুর জেলে। সেখানে তিনি লুকিয়ে তাদের সঙ্গে দেখা করেন, তাদেরকে খাবার দাবার সমস্ত মানে যেগুলো রেশন সরবরাহ করেন, তাদেরকে মনের জোর দেন। এবং শুধু তাই নয়, তার যেটা সব থেকে বড় পদক্ষেপ এই প্রীতিলতা ওয়াদেদারের, সেটা হচ্ছে যে তারা একটা ক্লাব জবরদখল করে, মানে ক্লাবকে আগুন জ্বালিয়ে দেয়। তারপরে সেটা হচ্ছে ক্লাবটার নাম হচ্ছে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব। এই পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবের বাইরে লেখা ছিল যে ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড। চিন্তা করা যায়, ভারতবর্ষে বসে ইউরোপিয়ানরা লিখছে ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড। আজকে সূর্য সেন মাস্টারদা বললেন যে ওই ক্লাবে আগুন লাগিয়ে দাও। আজকে সেইখানে প্রীতিলতা তার সমস্ত সহযোদ্ধাদের নিয়ে গেলেন, তাদের হাতে পটাশিয়াম সায়ানাইড, বললেন আমরা যদি ধরা পড়ি আমরা পটাশিয়াম সায়ানাইড খেয়ে নেবো, কিন্তু ধরা দেবো না। কি অসীম সাহস, ভাবা যায় না। তিনি একটা পাঞ্জাবি যুবকের ছদ্মবেশে গেলেন, তার সতীর্থরা কেউ পরলো লুঙ্গি, কেউ পরলো পাঞ্জাবি, যাতে কাউকে না চেনা যায়। তারা সেই ক্লাবে প্রবেশ করলেন, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে একে একে আগুন ধরিয়ে দেওয়া হলো ক্লাবে, তারপরে গুলি চালানো হলো। সেখানে অনেকে ছিল উপস্থিত, প্রীতিলতার গায়েও গুলি লাগলো। কিন্তু তারপরে যখন তার দেহটা পাওয়া গেল, পোস্টমর্টম রিপোর্ট বলল গুলিতে সে মারা যায়নি, তার শরীরে বিষক্রিয়া।
তার মানে তিনি পটাশিয়াম সায়ানাইড খেয়েছিলেন, যাতে এই ব্রিটিশ পুলিশদের হাতে তাকে ধরা না পড়তে হয়। তো এরকমই ছিলেন এরা, এই প্রীতিলতা, এই মাতঙ্গিনী, এদের মতো আরো অনেকে। প্রীতিলতা ওয়াদ্দেদার 5ই মে 1911 সালে জন্ম এবং হ্যাঁ মাত্র 21 বছর বয়সে উনি হ্যাঁ বীরাঙ্গনা একদমই বীরগতি প্রাপ্ত হয়েছিলেন। বীরগতি প্রাপ্ত হয়েছে, মানে চিন্তাই করা যায় না যে এই সময় মেয়েরা কলেজে যাচ্ছে, মানে এখন তো আমরা রিল দেখি, কলেজে যাই মেয়েদেরকে যা দেখি আর কি, মানে বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরছে, সেই সময় একটা 21 বছরের মেয়ে সে দেশের জন্য প্রাণ দিচ্ছে। এদেরকে শুধুমাত্র নারী বলে চিহ্নিত করলে বোধহয় অপরাধ হচ্ছে। এরা সকলে দেবী, এবং ভারতবর্ষের জাগরণে আজকে যে আমরা একটি স্বাধীন দেশে জন্মেছি, স্বাধীনভাবে চলাফেরা করছি, তার পিছনে এই যে মানুষগুলির অবদানের কথা আমরা যেন কখনো ভুলে না যাই। ননিমালা দেবী এবং বাসন্তী দেবী, দুটি নামের সাথে না কোথাও আমার জীবনও জড়িয়ে আছে। কিভাবে ননিবালা দেবী কোনো একটা সময় আড়িয়াদহে এসেছিলেন, আমি এখন আড়িয়াদহেই থাকি, সেই হিসাবে যেন খুব আমার নিজের কোনো আত্মীয়া মনে হয়। আবার আমার বড় মামা, তিনি অনুশীলন সমিতি যুগান্তর দলের বিপ্লবী ছিলেন। তার কাছে ছোটবেলায় যাদের যাদের কথা শুনতাম তার মধ্যে একজন ননিবালা দেবী ছিলেন, তিনিও যুগান্তর দলের একজন সদস্যা ছিলেন। আবার খানিকক্ষণ আগে মা শারদার কথা বলা হলো, এবং হৈমন্তী মা শারদা কিভাবে বিপ্লবীদের উদ্বুদ্ধ করেছেন তাও খানিকটা বলবার চেষ্টা করেছেন। ননিবালা দেবীর সাথে কোথাও মায়ের একটা সম্পর্ক আছে। তাকে নিয়ে বলতে গেলে আরো অনেকটা সময় যাবে। খুব সংক্ষেপে যদি বলা যায়, অল্প বয়সের বাঙালি পরিবারের একটি মেয়ে বিধবা হন। এই শব্দটা কেমন যেন একটা নেতিবাচক, ক্লিশো, কিন্তু শব্দটা এই কারণে বললাম, তৎকালীন সমাজে বাঙালি বিধবাদের কি অবস্থা হয় আমরা নানা রকম ছবি, সাহিত্য ইত্যাদিতে জেনেছি, কিন্তু আমরা জানিনি বাঙালি মেয়েদের এই বীরাঙ্গনা রূপ। তিনি স্বামী হারাবার পর আবার বাপের বাড়ি চলে আসেন, এবং সেটাই আড়িয়াদহ। সেখানে এসে তার ভ্রাতুষ্পুত্র অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, তার সাথে তিনি বিপ্লবী ছিলেন, হয়তো যুগান্তর দলেরই সদস্য। আড়িয়াদহের অঞ্চলটায় বিপ্লবী কর্মকাণ্ড খুব ব্যাপক আকারে হতো। শ্রী অরবিন্দ এখানে প্রায়শই আসতেন, কাজী নজরুল ইসলামও আসতেন। প্রচুর বিপ্লবী আখাড়া চারিদিকে এখানে আছে। তো ভাইপোকে দেখে, তিনি তখন কিশোরী ননিমালা, ভাইপোকে দেখে তিনিও বিপ্লবী সত্তায় নিজেকে সমর্পণ করে দেন, কিন্তু সম্পূর্ণ বিপ্লবী হতে পারলেন না, কিন্তু মনে করলেন যেন আমিও বিপ্লবী। লেখাপড়া করার ভীষণ আগ্রহ, কিন্তু পড়াবে কে? সেই সময় অত মহিলাদের পড়াশোনা করার চল ছিল না। এরম করতে করতে একদিন একটা সময় এলো, আলিপুর বোমার মামলা। আমরা সবাই জানি বাংলার বিপ্লবের পট পরিবর্তনের একটি ধাপ আলিপুর বোমার মামলা। তো সেখানে একজন রামচন্দ্র মজুমদার বলে একজন বিপ্লবী, তিনিও গ্রেপ্তার হয়েছেন, কিন্তু তার কাছ থেকে কিছু তথ্য জানার আছে বিপ্লবীদের। এবার কে যাবে রামচন্দ্রের কাছে তথ্য জানতে? অসম সাহসী ননিবালা বললেন, আমি যাব। কি করে যাব? ওনার রামচন্দ্রের স্ত্রীর ছদ্মবেশে তিনি জেলখানায় গেলেন। কি আশ্চর্য, একজন বিধবা মহিলা মাথায় সিঁদুর পরে, রঙিন শাড়ি পরে জেলখানায় গেলেন, এবং পুলিশের চোখে ধুলো দিয়ে রামচন্দ্রের সাথে দেখা করে যে যে তথ্যগুলো জানার ছিল সেগুলো জেনে এলেন। হ্যাঁ, তো কিন্তু একটা জিনিস যেটা মানে তুমি যে বিধবা হয়ে সিঁদুর পরার কথা বললে, আর একটা রোমহর্ষক কাহিনী, সেটাও অকল্পনীয় আজকের দিনেও, যে রডা যে অস্ত্রাগার লুণ্ঠনের ঘটনায় যিনি পিস্তলগুলো কোথায় আছে সেটাকে খুঁজে বের করার কাজটাও কিন্তু উনি
সিঁদুর পরে ঠিক। মানে মানে সধবা সেজে সিঁদুর পরে ওখানে গিয়ে সেটার সন্ধান দিয়েছিলেন বিপ্লবীদের যে এই জায়গায় পিস্তল রয়েছে। এটাও একটা অকল্পনীয় রোমহর্ষক কাহিনী। ছোটবেলায় আমরা শুনতাম যে মা মাসিদের ওই বিপ্লবী অনুপ্রাণিত করবার জন্য ননিবালা দেবীর গল্প দাদারা শোনাতেন, মানে আমার মামারা শোনাতেন। মানে সত্যি এগুলো যদি আমরা যথার্থভাবে বিশ্লেষণ করি, বারবার পড়ি, তাহলে বোধহয় আমরা দেশকে নতুন করে চিনব। বাসন্তী দেবী নামের সাথেও আমার একটু সম্পর্ক আছে। এই জন্য আমার জন্ম হয়েছে চিত্তরঞ্জন বলে একটি শহরে। সবাই জানেন শ্যামাপ্রসাদের আগ্রহে বিধান রায় জওহরলালের হাত থেকে প্রথম ভারতবর্ষে রেল ইঞ্জিন তৈরি করার কারখানা স্থাপন করেন এবং নাম হয় চিত্তরঞ্জন। তো আমার ছোটবেলা চিত্তরঞ্জনে কেটেছে। বাসন্তী দেবী নামে আমরা একটি সাংস্কৃতিক মঞ্চ ছোটবেলা থেকেই দেখেছি। বাসন্তী দেবী নামের সাথে তো চিত্তরঞ্জন দাস নামটা জড়িয়েই থাকে। চিত্তরঞ্জন দাস এই সময় বোধহয় আমরা কল্পনাও করতে পারি না যে ওই সময় চিত্তরঞ্জন দাসের অবস্থান কি ছিল ভারতবর্ষে। সুভাষ বসু ইংল্যান্ডে আইসিএস পরীক্ষায় কৃতকার্য হয়েও দেশের জন্য ইংল্যান্ড থেকে ফিরে আসছেন এবং তিনি ফিরে আসার আগে চিঠি দিচ্ছেন চিত্তরঞ্জন দাসকে যে আমি দেশের জন্য কিছু কাজ করতে চাই। এরকম শুনেছি যে সুভাষ বসু যখন ইংল্যান্ড থেকে ফিরছেন তখন সেই জাহাজে রবীন্দ্রনাথ ছিলেন। তো সুভাষ বসু রবীন্দ্রনাথকে বলেছিলেন যে এই জাহাজ তো বোম্বাই বন্দরে ভিড়বে এবং আমি গান্ধীজির সঙ্গে দেখা করব। তো রবীন্দ্রনাথ অ্যাকচুয়ালি কি আপসেট হয়েছিলেন কিনা জানি না, কিন্তু তাকে বলেছিলেন যে আমার মনে হয় তোমার সাথে কথা বলে যেটা মনে হলো তোমার চিত্তরঞ্জন দাসের কাছে যাওয়া উচিত। তো একজন মানুষ বাসন্তী দেবীর নাম যখন বলছি তখন তার নামের সাথে চিত্তরঞ্জন দাসের জুড়ে থাকে এই কারণেই এরা একটা সার্থক জুটি। চিত্তরঞ্জন দাস সম্বন্ধে তো আমরা জানি যে মস্ত বড় তিনি আইন ব্যবসায়ী ছিলেন, অত্যন্ত তার বিলাসী জীবন যাপন করেছেন। সেই সময় ইউরোপে তার জামা কাপড় কাচতে যেত। ফলে স্বভাবতই চিত্তরঞ্জনের সাথে তার স্ত্রী বাসন্তী দেবীও ওই রকম বিলাসী জীবন যাপন করেছেন অনুমান করা যায়। কিন্তু অসহযোগ আন্দোলনে চিত্তরঞ্জন যখন সবকিছু থেকে নিজেকে মুক্ত করে একটা সন্ন্যাসের জীবন যাপন করলেন, কি আশ্চর্য! এটি বাঙালি নারী। বাসন্তী দেবীও কিন্তু একসাথে সমস্ত ত্যাগ করে, বিলাসী জীবন ত্যাগ করে স্বামীর সাথে যোগ্য হয়ে উঠলেন এবং তারা একসাথে রাজনৈতিক কর্মকাণ্ড করেছেন। অসহযোগ আন্দোলনে তিনি মহিলাদের উদ্বুদ্ধ করতেন আরো বেশি পরিমাণে, যাতে সেই সময় যে বিপ্লবী আন্দোলন হচ্ছে কি কংগ্রেসের রাজনৈতিক আন্দোলন হচ্ছে, দুটিতেই চিত্তরঞ্জন দাসের সমান গ্রহণযোগ্যতা ছিল। তো সেখানে যে আরো বেশি পরিমাণে মহিলারা অংশগ্রহণ করেন, তাতে বাসন্তী দেবীর অপূরণীয় একটা ভূমিকা ছিল। চিত্তরঞ্জনের মৃত্যুর পর বাসন্তী দেবী এক কন্যা এবং দৌহিত্রীদের নিয়ে বেশ কিছুদিন ছিলেন এবং আমরা জানি আমাদের বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় তার একজন দৌহিত্র এবং মঞ্জুলা বসুকেও হয়তো কাঞ্চনদাও হয়তো তাকে চিনে থাকবেন, কারণ উনি প্রথম আমাদের দেশে প্রথম মহিলা অ্যাডভোকেট জেনারেল, কিন্তু তিনি বোধহয় বিদেশেও গিয়েছেন। সিদ্ধার্থ শঙ্কর রায়ও যেমন আমেরিকার রাষ্ট্রদূত হয়েছেন, তেমন মঞ্জুলা বসুরও বোধহয় আমেরিকার সাথে সম্পর্ক ছিল। সরাসরি বিপ্লবী না হয়েও এই যে একজন প্রথিতযশা নেতার যোগ্য সহধর্মিণী হয়ে ওঠা, যেমন মাকে আমরা দেখেছি ঠাকুরের যোগ্য হয়ে উঠেছিলেন, বাসন্তী দেবী এরকম একজন যোগ্য মানুষ, যিনি চিত্তরঞ্জনের নামের পাশেই তার নাম উচ্চারণ করা যায়। হৈমন্তীদি বারবার সবাইকে প্রণাম জানাবার কথা বলছেন, যে এটা বোধহয় শত শত কোটি প্রণাম এই সমস্ত মহিষী বীরাঙ্গনা নারীদের। বাসন্তী দেবী আনটাচেবিলিটি এবং কাস্টিজমের বিরুদ্ধে উনি প্রবল সারা জীবন উনি কাজ করে গেছেন এবং
বাংলার কথা যেটা চিত্তরঞ্জন দাস শুরু করেছিলেন, সেই পত্রিকাটি উনি শেষ জীবন 1974 সালে উনি মারা যান। ততদিন অবধি উনি এটা এডিটরের কাজ করেছিলেন। এবং এই বাসন্তী দেবীর নামটা যেন হারিয়ে যায় চিত্তরঞ্জনের মধ্যে, কিন্তু আমরা ইন্ডিপেন্ডেন্টলি বাসন্তী দেবী সম্বন্ধে আমাদের সবার জানা উচিত যে ওনার অবদান। এবং চিত্তরঞ্জন দাস যে নেতাজির যে জীবনের মোড় ঘোরা, সেটা কিন্তু চিত্তরঞ্জন দাসের জন্যই হয়েছিল। এবং সেখানে তাকে মা বলে ডাকতেন, এবং মা বলে নেতাজি ডাকতেন বাসন্তী দেবীকে, এটাই আমি বলতে চাইছিলাম। তো এই যে রিলেশনশিপ গুলো, এর যে কার উপর কি প্রভাব কিভাবে এসছে আমরা অনেকেই জানি না। যেমন নেতাজি তার মায়ের কথা বলেছেন পরবর্তীকালে, যে নেতাজির মাও ঠাকুরের কাছে ডিরেক্টলি দীক্ষা নিয়েছিলেন, ঠাকুর রামকৃষ্ণের ডিরেক্টলি দীক্ষা নিয়েছিলেন। তো তার মাও কত মহিয়সী ছিলেন, এবং তার ফলে যে নেতাজির যে জীবনী এবং বাসন্তী দেবীর সংস্পর্শে এসে নেতাজির উপর কি প্রভাব, এগুলো আমাদের কাছে অজানাই থেকে যাবে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নাম উঠলো, তার খুড়তুতো ভাই রাধিকারঞ্জন দাস হচ্ছে আমার মায়ের বাবা। হ্যাঁ, তো আমার দিদিমার কাছে আমি অনেকবার শুনেছি যে বাসন্তী দিদি বলতেন ওরা। বলছে আমার বড় যা আমাদেরকে নিয়ে যেতেন মিছিলে, আমাদেরকে নিয়ে যেতেন সমস্ত জায়গায়, নানান জায়গায় মিটিং হতো। এবং আমার যে মামার বাড়ি কালীঘাটে, সেই বাড়িটায় যদি একবার ঢোকা যায়, শুনেছি রাত্রিবেলা চোর এসে নাকি হারিয়ে যেত এবং সেখানে পুলিশ এসে ওদেরকে খুঁজে পেত না, ওরা যখন ওখানে মিটিং করতো। তো মায়ের কাছে জেঠিমার কথা, এত বড় বাড়ি এবং এখান দিয়ে মানে বিভিন্ন জায়গায়, এখন পোড়ো বাড়ি হয়ে গেছে, একদম রুইন্ড যাকে বলে, বিভিন্ন জায়গা থেকে সিঁড়ি, এই ঘর ওই ঘর, এবং সেখানে ওরা সে বসে মিটিং করতো। তো সেখানে পুলিশ ওদেরকে খুঁজে পেত না। তো আমরা গেছি ছোটবেলায়, আমরা সব মানে লুকোচুরি খেলতাম ওই বাড়িতে, কেউ কাউকে খুঁজে পেতাম না, ওরকমই ব্যাপার। তো এগুলো স্মৃতি, মায়ের কাছে শোনা, দিদিমার কাছে শোনা। আমার পরবর্তী জেনারেশন হয়তো কিছুই জানবে না, কিন্তু ভালো লাগে এটা ভাবতে যে আমাদের শরীরে তাদের রক্ত রয়েছে আর কি। কাঞ্চন দাস, সরোজিনী নাইডু এবং বেগম রোকেয়া, অসামান্য দুই মহিলা, তাদের কথা আমরা শুনি একটু কাঞ্চনদার কাছে। সরোজিনী নাইডু আরেকজন আমাদের বাঙালি যার কথা আগে উল্লেখ হলো, প্রথম MA। তার মতোই সরোজিনী নাইডু ছিলেন প্রবাসী। তার বাবা ছিলেন অঘোরনাথ বন্দ্যোপাধ্যায়, আমার যতদূর মনে পড়ছে নামটি। তিনি ওনাদের বাড়ি ছিল অঘোরনাথ চট্টোপাধ্যায়, ওনাদের বাড়ি ছিল, আদি বাড়ি ছিল ঢাকা বিক্রমপুরে। তো উনি নিজাম কলেজের প্রিন্সিপাল ছিলেন, ওনার বাবা, সরোজিনী নাইডুর বাবা। তো সেই সূত্রে হায়দ্রাবাদেই সরোজিনী চট্টোপাধ্যায় ওরফে সরোজিনী নাইডু পরবর্তীকালে বিয়ে করেন নাইডুকে, এক ডাক্তারকে। তো সেই সুবাদে ওনার নাম হয়েছিল সরোজিনী নাইডু। সরোজিনী নাইডুর নাম দুভাবে মানুষ মনে রেখেছে। একটা হচ্ছে যে উনি স্বাধীনতা সংগ্রামে গান্ধীজির সঙ্গে ওনার খুবই ঘনিষ্ঠতা ছিল, এবং লবণ সত্যাগ্রহ থেকে আরম্ভ করে অসহযোগ আন্দোলন, এই সমস্ত ক্ষেত্রে উনি গোপাল কৃষ্ণ গোখলে, গান্ধীজি ছাড়াও রবীন্দ্রনাথ, সরলা দেবী চৌধুরী রানী, এই সমস্ত বড় বড় নেতাদের সঙ্গে উনি কাজ করেছেন, অনেকবার জেলে গেছেন। এবং ওমেন যে রাইটস মুভমেন্ট, উনি একটা অর্গানাইজেশন শুরু করেছিলেন, যে ওমেন ফ্রিডম মুভমেন্ট। তারপরে ওনাকে সোশ্যাল কাউন্সিল অফ ক্যালকাটার ওনাকে এডুকেশন অফ ইন্ডিয়ান ওমেনের উপর স্পিচ দিয়েছিলেন। সেই স্পিচটা যদি এখনো শোনা হয়, যে তার গায়ে কাঁটা দেয়, যে যেটা প্রবীরদা বললেন, ওমেন কোয়েশ্চেন, এই যে ওমেন হিসেবে আলাদাভাবে দেখা, এটার উপরে উনি কোয়েশ্চেন মার্ক করেছিলেন, যে এবং ওমেন্স ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন তৈরি করেছিলেন। এছাড়া উনি যেটা ওনাকে আরো আমরা চিনি, নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয়, যে উনি একজন খুবই উঁচু দরের কবি ছিলেন, এবং উনি বহু বই লিখেছেন। তার মধ্যে গোল্ডেন থ্রেশহোল্ড, দ্য পার্ট অফ টাইম, দ্য ব্রোকেন উইং, এরকম গোটা 15 উনি পাবলিকেশন ওনার আছে। পরবর্তীকালে স্বাধীনতার পর উনি উত্তরপ্রদেশের প্রথম গভর্নর হন এবং মারা যান। তো আমি খুবই সংক্ষেপে বললাম, কিন্তু ওনার অবদান স্বাধীনতা সংগ্রাম এবং ভারতীয় সাহিত্যে অপরিমেয়। এবং এটা মানে বলে করা শেষ করার মতো নয়। যারা
আরো জানতে চান নিশ্চয়ই তার ওনার সম্বন্ধে পড়বেন এবং ওনার জীবন সম্বন্ধে আরো জানতে পারবেন। অন্য একজন যার কথা আমরা এবার বলছি তার নাম হচ্ছে বেগম রোকেয়া শেখাওয়াত হোসেন। ওনার জন্ম 9 ডিসেম্বর 1880 এবং উনি পূর্ববঙ্গে জন্মেছিলেন। কিন্তু ওনার নাম আমরা অনেকেই হয়তো শুনিনি। মুসলিম সমাজে মানে যারা রিফর্মার ছিলেন, আমাদের হিন্দু সমাজে, বাঙালি হিন্দু সমাজে বিশেষ করে বিদ্যাসাগরের থেকে আরম্ভ করে রামমোহন থেকে বহু সমাজ সংস্কারক ছিলেন। কিন্তু খুবই একটা রেয়ার চরিত্র এই রোকেয়া শেখাওয়াত হোসেন। তাকে বেগম রোকেয়া বলা হয়। তাকে অনেকে বেঙ্গলি ফেমিনিস্ট থিঙ্কার, রাইটার, এডুকেটর, পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট নানাভাবে ওনাকে দেখা হয়। উনি মারা গেছিলেন 1932 সালে মাত্র 52 বছর বয়সে। কিন্তু উনিও মেয়েদের অধিকার নিয়ে, মেয়েরা যাতে পুরুষের সঙ্গে সমান অধিকার পায় এই নিয়ে বহু উনি সংগ্রাম করেছেন। বিভিন্ন রকমের লেখা লিখেছেন, যেমন মতিচুর, পদ্মরাগ এবং গোটা 20 বই উনি লিখেছেন। তো পর্দা প্রথার বিরুদ্ধে উনি খুবই স্ট্রং ছিলেন। মানে যখনই সুযোগ পেতেন উনি মেয়েদের পর্দা প্রথার বিরুদ্ধে কথা বলতেন। মেয়েদের শিক্ষার জন্য উনি মুসলিম মানে মুসলিম মেয়েদের বিশেষ করে শিক্ষার জন্য উনি বহু সংগ্রাম করেছেন, যেন মুসলিম মেয়েরা যেন শিক্ষা জগতে যায়। এবং 1916 সালে উনি মুসলিম উমেন্স অ্যাসোসিয়েশন বলে একটি সংগঠনও তৈরি করেন এবং তাদের মেয়েদের এমপ্লয়মেন্ট, এডুকেশন, এমপ্লয়মেন্ট দুটো ব্যাপারই, এবং অনেকগুলি ওমেন্স এডুকেশন কনফারেন্স এবং সেমিনার নানা রকম করেন। যাই হোক, তো এটা ওনার সংক্ষিপ্ত পরিচয়। তো উনি একজন বিশিষ্ট সমাজ সংস্কারক এবং নারী মুক্তি, নারী শিক্ষা, নারী স্বাধীনতার বিভিন্ন ভাবে উনি কাজ করে গেছেন। তো আমরা রেখা বেগমকেও আমরা আমাদের প্রণাম জানাই। আরেকজন নারী মুক্তির সঙ্গে সংযুক্ত ছিলেন শ্রীমতী বীণা মজুমদার। বীণা মজুমদারও আমাদের অজানার মধ্যে উনি ওমেন আন্দোলনে, ওমেন ফ্রিডম মুভমেন্টের মধ্যে নানাভাবে জড়িত ছিলেন এবং উনি পরবর্তীকালে উনি বামপন্থী ভাবধারায় বিভিন্নভাবে অনুপ্রাণিত হন এবং কিন্তু তার সারা জীবন তিনি মেয়েদের অধিকার নিয়ে, মেয়েদের স্বাধীনতা নিয়ে উনি কাজ করে গেছেন। তো ওনার কথা না বললেই নয়। এবং ওনার এক মেয়ে খুব সম্ভবত কমিউনিস্ট লিডার সীতারাম ইয়েচুরির প্রথম স্ত্রী ছিলেন। যাই হোক, উনি মারা যান 2013 সালে 86 বছর বয়সে দিল্লিতে। কিন্তু ওনার শিক্ষা এবং মেয়েদের স্বাধীনতা জগতে ওনার অবদান অপরিমেয়। আমরা গত বছর যখন চলচ্চিত্র উৎসব করছিলাম তখন বাংলার একদম ভিত শুরু হয়েছে বাংলা চলচ্চিত্রে গৌরবোজ্জ্বল অধ্যায়। তাতে দেবিকা রানীর নাম উঠে এসেছিল এবং অবশ্যই হিমাংশু রায়ের নামও উঠে এসেছিল। এখন দেবিকা রানী আর কাননবালা এই দুটি ভারী বৈপরীত্য কিরকম, অথচ দুজনেই দাদা সাহেব ফালকে পুরস্কার জয়ী। দেবিকা রানী নামের সাথে হিমাংশু রায় জড়িত থাকলেও দেবিকা রানী একজন স্বতন্ত্র মহিলা এবং অত্যন্ত ধনী পরিবারের মেয়ে, উচ্চ শিক্ষিত, ছোটবেলাটা ইউরোপে কেটেছে এবং হিমাংশু রায়ের সাথে তার আলাপ হয় চলচ্চিত্রের কিছু কাজের জন্যই এবং হিমাংশু রায় ওনার বিশেষত্ব দেখে অবাক হয়ে যান এবং তারপর তো বিবাহ হয়। অনেকেই হয়তো দেবিকা রানী একটি বিষয়কে মনে রাখে, বোধহয় ভারতীয় চলচ্চিত্রে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি সময় চুম্বন করে রেখেছিলেন একটি দৃশ্য 4 মিনিট ধরে। কিন্তু আমরা 2025-এ হাসছি, কিন্তু ওটা বোধহয় 1930-এর সময়ে যে সাহসী তিনি সাহস দেখিয়েছিলেন এবং অজস্র চলচ্চিত্রতে তিনি অভিনয় করেছেন। পরবর্তীকালে পদ্মশ্রী পেয়েছেন, দাদা সাহেব ফালকে পেয়েছেন। তার চলচ্চিত্রে তার অভিনয় গুণও অত্যন্ত প্রশংসনীয়। কাননবালা একেবারে বিপরীত, অত্যন্ত দরিদ্র পরিবারের মেয়ে। উনার বাবা মারা যাওয়ার পর মা গৃহ পরিচারিকার কাজ করতেন,
কিন্তু তিনি একাধারে অভিনয় করতে পারতেন, গাইতে পারতেন, নাচ করতে পারতেন, অসম্ভব তার প্রতিভা ছিল। এবং চলচ্চিত্রে তিনি দারিদ্র্যের কারণে আসেন, যুক্ত হন। এবং বৈপরীত্য কেন বলছি, প্রথম দিকে ওই পরিচালক না বলা সত্ত্বেও নায়ক তাকে জোর করে চুম্বন করেছিলেন, তাকে হয়তো কখনো কোনো অশ্লীল শরীরে তাকে দেখানো, এগুলো তিনি তীব্র বিরোধী ছিলেন। এবং আজকে যখন আমরা নারীদের নিয়ে বলছি, ভাবাই যায় না কাননবালা ওই সময়ে একটি চলচ্চিত্রের একটি শ্রীমতী পিকচার্স বলে একটি গোষ্ঠী তৈরি করে ফেলে। তাতে সেই সময় আমরা জানি গ্রুপ ডিরেকশন ছিল, তাতে তিনি নিজেও পরিচালনা করেছেন এবং অন্যান্যদের দিয়েও পরিচালনা করিয়েছেন। এবং তিনি সেই সময় প্রসিদ্ধ যারা সঙ্গীতকার, পঙ্কজ মল্লিক, রায়চাঁদ বড়াল ইত্যাদির কাছে সঙ্গীত শিক্ষা নিয়েছেন। তিনি গাইতে পারতেন অসম্ভব ভালো। তার অসংখ্য ছবি। দুজন বৈপরীত্যে বাংলা চলচ্চিত্রে, ভারতীয় চলচ্চিত্রে একেবারে ভিন্ন পরিবার থেকে উঠে আসা দুজন মহিলাই কিন্তু বাংলা চলচ্চিত্রের একজন উজ্জ্বল নক্ষত্র। এত নাম আছে যে আমরা হয়তো সারা বছর ধরে বললেও বাঙালি চরিত্রকে শেষ করতে পারবো না, শেষ হবে না। আর আমরা যে সময়ে যাচ্ছি, এটা ফাল্গুন মাস, চৈত্র মাসেই বাসন্তী পুজো, আর এই বাংলায় একজন রাজ্যচ্যুত রাজা, তিনি একটি আশ্রমে এসে শুনেছিলেন স্ত্রিয়া সকলা সমস্তা জগৎ শুভ। এই স্ত্রী শক্তি জগতের সমস্ত শুভ কাজের নেতৃত্ব দেয়। বাঙালি নারীরাও এর থেকে কোনোদিন পিছিয়ে ছিল না, আগামীতেও থাকবে না, এটা আমাদের বিশ্বাস। এবং এই মহিষী নারীদেরকে প্রতিনিয়ত শ্রদ্ধা জানানো, প্রণাম জানানো এবং মাতৃজ্ঞানে তাদের পুজো করা। যখন নারী দিবসের কথাই বলা হয়, কোনো কোনো মহিলারা হয়তো বলেন যে নারীর আরো অনেক রূপ আছে, কিন্তু কোথাও কোথায় আমরা মনে করি নারীর একটি রূপ, তিনি মা। তাই আমাদের সমস্ত সম্পর্কগুলোর সাথে একটি মা শব্দ জুড়ে আছে। সেই মাতৃরূপিণী যে নারী, তাকে আমরা প্রণাম জানাই।